সবকিছু রাজনীতি, কিন্তু রাজনৈতিক দলগুলোকে কেন যেন রাজনীতি থেকে বাইরে করবার একটা চেষ্টা, একটু আইয়ুব খান টাইপের পলিসি আর কি, করবো রাজনীতি কিন্তু রাজনৈতিক দল করবে না, একটু এই টাইপের একটা প্রচেষ্টা। এগেন আমি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বলছি, আমি ওভারঅল বলছি, এটা শুরু হয়েছে হাসিনার আমল থেকেই। যদি নিজের দলকে সে নিজে খেয়ে দিয়েছে, এটা রনি ভাই সবার থেকে বেটার জানবে হয়তো। শুনে আসি, সেটা হচ্ছে বিএনপির যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি, সেই দাবির ব্যাপারে তারা হতাশ হয়েছেন, মোটেও সন্তুষ্ট নন বলেছেন। সরকার আগের অবস্থানেই আছে ডিসেম্বর এবং জুন। তাতে করে বিএনপির যে প্রতিক্রিয়া আপনি দেখলেন, এই ব্যাপারে আপনার মূল্যায়ন কি? আর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবির বিষয়ে আপনার দলের অবস্থান কি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আশরাফ ভাই, এবং একই সাথে আপনাকে, রনি ভাইকে এবং গ্লোবাল টিভির সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। ডিসেম্বরের নির্বাচন নিয়ে কথা বলতে হলে, নির্বাচন আসলে একটা জিনিস একদম প্রথম থেকে রনি ভাই অনেক সুন্দর করে অনেকগুলো কথা বললেন, এবং রনি ভাইয়ের কথা বহু বছর ধরে শুনি। উনি কোন কথার আড়ালে কোনভাবে কি দিয়ে দেন, শিক্ষা দিয়ে দেন, উচ্চমার্গীয়। হ্যাঁ, না না, মানে খুব খুব মজা করে সুন্দর করে আদর করে বলে দেন, হয়ে যায় বিশাল বাস। তো মানে সেটা রনিভার স্টাইল ইট। তো এখানে আমি অনেক শ্রদ্ধার সাথে মাননীয় প্রধান উপদেষ্টা সম্বন্ধে রনি ভাই যে কথাগুলো বলেছেন, আসলে কেউ ইতিবাচকভাবে নিতে চাইলে ইতিবাচকভাবে নিতে পারেন, তবে আই থিঙ্ক অর্থগুলো উনি বেশ সুন্দরভাবে পরিষ্কার করেছেন। মেইন পয়েন্টটা আসলে যে দেশের সরকার চালানোর দায়িত্বে যখন আপনি আছেন, সে যেই হোক না কেন, এবং কোনো সময় একটা ব্যক্তি থাকে না। আমরা বারবার একটা বড় ভুল করি। শেখ হাসিনা যখন ছিল তখন শেখ হাসিনাই সব কিছু। এখন মাননীয় প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি সবকিছু, এরপরে যেই নির্বাচিত হবে সেই সবকিছু। এটা একটা বড় ভুল। উনি কি নিজে সবকিছু হচ্ছে? না 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 না, আমি বলছি আমি ফার্স্ট আমরা পাবলিকের কথায় আসি। হ্যাঁ, মানে ওইটাতে পরে আসবো। এটা রনি ভাই কিছু দূর না, অনেক দূর উনি অ্যাড্রেস করেছেন, বাট আমি আরেকটু পরে আসছি ওটাতে। আমি বলছি মানে জনগণ হিসেবে আমরা ওই জায়গাটা এখনো আসিনি। আমরা স্ট্রেইট একনায়কতন্ত্রে লাভ দিতে চাই, স্ট্রেইট। এগেন আমরা আলোচনায় আসতেই পারি যে 5 years অফ ইউনূস, 5 বছর ইউনূস সরকার চেয়ে এটা কিভাবে বলানো হলো, কিভাবে তৈরি হলো, মার্কেটিং ক্যাম্পেইন কি হয়েছে না হয়েছে। রনি ভাই ভালো করে বলেছেন কিন্তু যে কয়েকজন বিশ্বব্যাপী মানের মার্কেটিং বহু দশক ধরে করে এসছেন। কি মিন করেছেন পরিষ্কার করেছেন। হ্যাঁ, কিন্তু পয়েন্টটা হলো যে লোকজন অনেকেই, স্পেশালি শহুরে শিক্ষিত সমাজের অনেক একটা বড় অংশ এটা মেনে নিচ্ছে। তার মানে প্রচারণাটা সফল হচ্ছে। হ্যাঁ, প্রচার যেই করছে সফল হচ্ছে, রাইট? তো এই যে মেনে নেওয়াটা, প্রচারে আমি পরে আসছি, এর জন্য আমি বললাম প্রচারে পরে আসছি। আমি আমাদের শহুরে শিক্ষিত জনগণের চিন্তা চেতনার কথা বলছি। তাদের চিন্তা চেতনা আসলে হয়তো এখনো গণতান্ত্রিক হয়নি। তারা নিজেদের উপরে বিশ্বাস রাখেন না যে আমরা গণতন্ত্র চাই, আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেদের হাতে চাই। এটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ বিষয়। মানে আমরা 15.5 বছর যে নির্বাচন পাইনি, অনেকে অনেক ধরনের অত্যাচার সহ্য করেছে। রনি ভাই কিন্তু একসময় তো ওই দলেই ছিলেন, কিন্তু ওটা ছাড়ার পর থেকে কিন্তু উনি কম অত্যাচার সহ্য করেন নাই, করেছেন। এবং উনি আরেকজনের কার কথা বললেন যে অত্যাচার সহ্য করেছে, আমরা অনেকে অনেক ধরনের অত্যাচার সহ্য করেছি। এবং ওই জায়গাটায় চলে গেছি যে আসলে অনেকে রাজনীতি করতে আতঙ্কিত, রাজনীতি নিয়ে আতঙ্কিত। অবভিয়াসলি হাসিনার আমলে বা শেখ হাসিনার আমলে বা ওই আমলে যা হতো এখন হয়তো সেটা হওয়ার সম্ভাবনা কম। আরেকটা কারণ আছে হলো যে গত 15.5 বছর গণজাগরণ যেভাবে হয়নি, আজকে কিন্তু গণজাগরণের জায়গাটা ভিন্ন হয়েছে। জুলাইয়ের আন্দোলনের সফলতার পর গত এক সপ্তাহ আগে দেখেন প্যালেস্টাইনের জন্য মার্চ ফর গাজা যখন বেরোলো, কত লক্ষ লক্ষ জনগণ পুরো দেশব্যাপী, বাট বিশেষ করে ঢাকা শহর ছেয়ে গেছিল। এটা কিন্তু আগে হয়নি। প্যালেস্টাইন ইস্যুটা নতুন না, কিন্তু এই যে গণজাগরণের যে আপনার ইনথুজিয়াজমটা, এটা কিন্তু নতুন। সো আগের জায়গায় আর হয়তো সহজে কেউ ফেরত যেতে পারবে না। বাট এগেন আমি জনগণের কথা বলছিলাম, জনগণ এখনও ওই চেতনায় আসেনি। তো সেই জায়গাটা থেকে যদি আপনি মার্কেটিং ক্যাম্পেইনের কথায় আসেন, তাহলে আসলেই হয়তো মার্কেটিং ক্যাম্পেইন অনেক সাকসেসফুলভাবে হচ্ছে। কিন্তু মার্কেটিং ক্যাম্পেইন কেন হচ্ছে একটা বোঝার একটা বিষয় আছে বা একটা চিন্তার বিষয় আছে। এই যে আজকে যে আলোচনাটা হলো, এই ধরনের ক্যাম্পেইনকে কি আমরা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার মধ্যে ফেলতে না, রাজনীতির বাইরে কিছু নাই ভাই। মানে শেখ হাসিনা যখন বলতো যে না লাইক রাজনৈতিক দল, তার বাইরে কথা বলে, সবকিছু রাজনীতি, কিন্তু রাজনৈতিক দলগুলোকে কেন যেন রাজনীতি থেকে বাইরে করবার একটা চেষ্টা, একটু আইয়ুব খান টাইপের পলিসি আর কি, করবো রাজনীতি কিন্তু রাজনৈতিক দল করবে না, একটু এই টাইপের একটা প্রচেষ্টা। এগেন আমি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বলছি, আমি ওভারঅল বলছি, এটা শুরু হয়েছে হাসিনার আমল থেকেই। যদি নিজের দলকে সে নিজে খেয়ে দিয়েছে, এটা রনি ভাই সবার থেকে বেটার জানবে হয়তো। শেখ হাসিনা নিজের দলকে নিজে খেয়ে দিয়েছে। সো রাজনৈতিক দলকে বাইরে রেখে রাজনীতি, এই ধরনের একটা প্রচেষ্টা তখন থেকে শুরু
হয়েছে, যার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি অটোমেটিক, মানে যেই মুহূর্তে আপনি বলুন রাজনৈতিক দল, যেমন মনে করেন জুলাই আন্দোলনেও প্রথম থেকে শেষ পর্যন্ত আমি শক্তভাবে সম্পৃক্ত ছিলাম। যখন আমি রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম তখন আমি রাজনৈতিক পরিচয়ে সম্পৃক্ত ছিলাম। যখনই আমি তরুণদের সাথে সম্পৃক্ত ছিলাম তখন আবার পরিচয় চেঞ্জ করতে হবে। শিক্ষক, ভাই আমি শিক্ষক, আমি রাজনীতিবিদ, আমি পিতা, আমি পুত্র, সবই আমি, কিন্তু পরিচয় ওটা ছেড়ে আসতে হবে। মানে এই যে এই ধরনের একটা প্রবণতা আমাদের দেশের সৃষ্টি হয়েছে, যার জন্য রাজনীতির প্রতি বীতশ্রদ্ধা না মানুষ, রাজনীতিবিদ বা দলের প্রতি, জি, যেই মুহূর্তে আপনি বলবেন রাজনৈতিক দল সেই মুহূর্তেই মুশকিল। আজকে একই কথা চলবে কিভাবে? এগেন এই যে এইটাই আস্তে আস্তে সবকিছু রিয়েলাইজেশনের সময় লাগে। 15.5 বছর ধরে মাথায় আবল তাবল ঢুকানো হয়েছে পুরো স্টেট মিডিয়া মেকানিজম ব্যবহার করে, প্রাইভেট মিডিয়া যত মিডিয়ার কথা বলেন না কেন সব মেকানিজম ব্যবহার করে। দেখেন বিটিভি যত না ছিল বাতাবি লেবু টিভি, তার থেকে বেশি সরকারি প্রোপাগান্ডা তো 71, সময় আর অনেক চ্যানেল আছে যারা পুশ করেছে, নিউজ পেপার আছে যারা পুশ করেছে। সো মানে মিডিয়া জগৎটা পুরোটাই ভিন্ন প্রোপাগান্ডা মেসেজ 15.5 বছর ধরে এই দেশের 17-18 কোটি জনগণকে খাইয়েছে। রাতারাতি সেটা ঠিক হয়ে যাবে এটা চিন্তা করাটাও ভুল। সো এখন এটা আলোচনায় আসে। এই যে মনে করেন আজকে আমাদের বিজ্ঞ আপনার অ্যাডভাইজার আসিফ নজরুল সাহেব বক্তব্য রাখলেন, উনি অনেক কিছু বললেন এবং গত 10 বছর উনি অনেক কিছু বলেছেন, সরকার বিরোধী অনেক কিছু বলেছেন, সমালোচনা অনেক কিছু করেছেন এবং আমরা সাধুবাদ জানিয়েছি। অনেক সময় এক টেবিলে এক স্টেজে বসে আমরা সরকারের সমালোচনা করেছি, তারপর আমরা হেঁটে যে রাজপথেও নেমেছি। উনি অবভিয়াসলি ভদ্রলোক রাজপথে নামেননি, উনি আবার ক্যাম্পাসে ফেরত গেছেন। কিন্তু এই জায়গাগুলোতে এখন উনি যে কথাগুলো বলছেন, উনি নিজেই যে পরিষ্কার মেসেজগুলো সরকারের কাছ থেকে চাইতেন এক সময়, আজকে সরকারে আসার পর ওই পরিষ্কার মেসেজগুলো উনি নিজেই দিতে ব্যর্থ হচ্ছেন। শুধু দিতে ব্যর্থ হচ্ছেন না, এগেন আমি সমালোচনা করে বলছি, নিন্দা না নেসেসারিলি, বাট শুধু দিতে ব্যর্থ হচ্ছেন না, উনি এমন একটা ওনার স্বভাব এমনভাবে দেখাচ্ছেন বা ওনার অ্যাটিটিউডটা এমনভাবে দেখাচ্ছেন যে ওনাকে এই প্রশ্ন করাটা ভুল হয়েছে। যে এই যে আপনি বললেন ক্ষমতার দোষ, আমি জানি না ক্ষমতার দোষ না ব্যক্তিগত দোষ নাকি, আমি সেটা জানি না ভাই, ওটাতে আমি যাব না। বাট এই যে উনি বললেন যে জুনের আগে হবে, ভালো কথা ভাই, কিন্তু নির্বাচন তো ছেলে খেলা না। মানে জনগণের প্রধান অধিকার, যে কোনো আন্দোলন বলেন, যা কিছু বলেন, সে এটা 71 বলেন, 47 বলেন বা 2024 বলেন, সবগুলো কিন্তু নাগরিক অধিকারের জন্য। আজকে অনেকে এই যে জুলাই চার্টার নিয়ে কথা হলো, জুলাই চার্টার কি? লক্ষ লক্ষ বা কোটি কোটি জনতা যখন জুলাই মাসে নেমেছিল, তারা একটা চার্টারে নেমেছিল, হাসিনা হাঁটাও, এই স্বৈরাচার হাঁটাও, বাকি আর কিছু তারা চিন্তা করেনি। এই যে দুদিন আগে আলোচনা চলছিল যে না, কে বলেছে এটা নির্বাচিত সরকার না। ভাই বেসিক ফ্যাক্ট বলেছে এটা নির্বাচিত সরকার না, মানে এটা তো ভাই নিন্দা না, আপনার ইন্টারিম সরকার, আপনার নির্বাচিত সরকার না, এইটা কেউ বলাতে আপনি মন খারাপ করবেন, এটা কি ধরনের কথা আমি ঠিক বুঝতে পারলাম না। এনিওয়ে, জুনের নির্বাচন নিয়ে আসছিলাম, ওনারা বলছেন জুনের আগে নির্বাচন দিবেন, কতটা সুন্দর বলেছেন, আমি মানতে রাজি আছি, কিন্তু পরিষ্কার করতে হবে তো জুনের আগে নির্বাচন কবে দেবেন। আচ্ছা, যদি কবে দেবেন বলতে পারছি না, তাহলে কেন কবে দেবেন বলতে পারছি না। যদি বলছেন, যেমন মাননীয় প্রধান উপদেষ্টার কথা বলি, রনি ভাই অনেকভাবে বললেন, আমি এতটা সমালোচনা মাননীয় প্রধান উপদেষ্টার করতে পারবো না, উনি আসলেই বড় মাপের মানুষ এবং বাংলাদেশের নাম উনি অনেক উজ্জ্বল করেছেন নোবেল প্রাইজ নিয়ে। সো ওই হিসাবে একটা লেভেলে তো আমাদের গ্র্যাটিটিউড ওনার জন্য থাকবে। বাকি কি করেছেন জানেন, আমার দেশের জন্য, আমার দেশের নাম উজ্জ্বল করেছেন, যেটা যেভাবে হোক আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন। সো সেই জায়গা থেকে আমার গ্র্যাটিটিউড আছে এবং রনি ভাই অনেক গ্র্যাটিটিউড আছে বলেনি, কিন্তু উনি অত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যেটা বলার সমালোচনা করার করেছেন। তো আমি ওই হিসেবে বলছি যে উনি যখন বললেন যে অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন, ঠিক আছে, তাহলে অল্প সংস্কার মানে কি পরিষ্কার করতে হবে, বেশি সংস্কার মানে কি পরিষ্কার করতে হবে, তারপর কে মানলে ওইটা অল্প সংস্কার হবে বা কে বললে এই অল্প সংস্কার আপনি মানবেন, এটা পরিষ্কার করতে হবে। এগুলো কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত আজ অব্দি পরিষ্কার করা হয়নি। এসব অস্পষ্ট রাখার মানে কি ক্ষমতা না, মানে অস্পষ্ট রাখার মানে কি এটা তো জানি না ভাই, কিন্তু আপনি অস্পষ্ট রাখছেন, আপনারা স্পষ্ট করছেন না। এবং আপনি এই যে আপনার সরকার, মানে ওনাইসে আপনার সরকার, আমি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বলছি, আমি শুধু মাননীয় প্রধান উপদেষ্টার কথা বলছি না। এই যে আসিফ নজরুল সাহেব মাননীয় উপদেষ্টা মহোদয়, উনি আজকে বললেন জুন, উনি নিজে একসময় বলেছেন মার্চ, উনার আরেকজন উপদেষ্টা বলেছেন ডিসেম্বর, আরেকজন উপদেষ্টা বলেছেন জুন, আরেকজন উপদেষ্টা বলেছেন এর মাঝখানে যে কোনো একটা সময়, এক একজন এক একটা কথা বলছেন। হ্যাঁ, তো এই যে এইগুলো পরিষ্কার করা তো তাদের দায়িত্ব।
তাদের উপদেষ্টা মণ্ডলী থেকে কিন্তু অনেক উল্টাপাল্টা মেসেজেস আসছে। তাদের উপদেষ্টা মণ্ডলী থেকে মেসেজ আসছে আপনার কি বলে মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রা হোয়াট এভার। তাদের উপদেষ্টা থেকে মণ্ডলী থেকে মেসেজ আসছে যে কেন এটাকে অনির্বাচিত সরকার বলা হলো। তাদের উপদেষ্টা মণ্ডলী থেকে মেসেজ আসছে ভারতের এতখানি জমি আমরা দখল করে নিব। মানে এটা তো তাদের উপদেষ্টা মণ্ডলী থেকে, তাহলে এটা রেপারকাশনটা কি? তাহলে তাদের পরিষ্কার করাটা দরকার না? দেখেন, যেই মুহূর্তে আপনি সরকারি ক্ষমতায় গেছেন, সরকার পরিচালনার জায়গায় গেছেন, সেই মুহূর্তে 18 কোটি নাগরিক বা 17.5 যেটাই বলেন না কেন, প্রত্যেকটা নাগরিকের পূর্ণ অধিকার আছে আপনাকে প্রত্যেকটা প্রশ্ন তোলা। আপনার অধিকার কম ভাই, আমাকে প্রশ্ন তোলা। আমার পূর্ণাঙ্গ অধিকার আছে আপনাকে প্রত্যেকটা জিনিসে প্রশ্ন তোলা। আমি প্রশ্ন তুলে যাচ্ছি, আপনি উত্তর দিচ্ছেন না। আমি প্রশ্ন তুলে যাচ্ছি, আপনি উত্তর দিচ্ছেন না। তাহলে এখন কিভাবে হবে? একদিকে আজকে বিএনপির একটা টিম গেছেন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসতে। ঠিক আছে, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপি টিম এক্স্যাক্টলি কি জিজ্ঞেস করলো কি না জিজ্ঞেস করলো, অল্প যতটুকু আমি নিউজে দেখেছি, খুব ডিটেইলস আমি পাইনি, অতটুকুই পেয়েছি। যেটা মূল কথাটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণা, এর সাথে সরকার একমত হয় নাই। না, আমি তো বলছি ভাই, ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণা, ডিসেম্বরের নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা, এটা আরো অনেক আগে হওয়া উচিত ছিল। আপনি যখনই দিবেন, আপনি ডিসেম্বরে দিবেন, দেন না ভাই, আপনি জুনে দিবেন, দেন, সেটা পরের আলোচনা। আমরা আগে জানবো তো কবে দিবেন, কেন তবে দিবেন, তার ভিত্তিতে আমরা কোনো একটা আলোচনা বা আন্দোলন বা কিছু হলে শুরু করতে পারি। আমরা তো এখন পর্যন্ত সন্দিহান এবং বিশাল একটা ক্যাম্পেইন চলছে যে 5 বছর ইউনূস সরকার। এই দিকে আবার সরকারি পৃষ্ঠপোষকতায়, পরিষ্কারভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় নতুন একটা দল যেটা জন্ম হলো, এনসিপি, যেটা এগেন আমি পরিষ্কার করি, সরকার কিন্তু যখনই, কারণ রনি ভাই সরকারে ছিলেন, উনি অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, সরকারি যখনই একটা কাজ করবেন তখন কিন্তু সেটার ফুল লিগাল আপনার বিশ্লেষণ থাকতে হবে। তো সরকার একটা মিটিংও করতে পারে না কিন্তু ফুল মানে লিগ্যালিটির বাইরে। সো সরকার যখন বারবার করে এনসিপির সাথে বসে, সিম্পল প্রশ্ন ভাই, এনসিপির সাথে কি বিশ্লেষণে বসে? মানে এনসিপি আইডেন্টিটি কি? হ্যাঁ, আপনি বিএনপির সাথে বসেন, নিবন্ধিত দল এতবার সরকারে ছিল, হেফাজত ইসলামের সাথে বসেন, তাদের কোনো নিবন্ধন কোনো দল না, কিন্তু 5টা নিবন্ধিত দল এই হেফাজত ইসলামের সাথে সম্পৃক্ত। আচ্ছা ঠিক আছে, সেই হিসেবে আপনি একসাথে সবাইকে ডাকছেন, বসেন, তবু আমি মানলাম, যদিও লিগালি অফিশিয়ালি পলিটিক্যাল এন্টিটি হিসেবে আপনি হেফাজত ইসলামের সাথে বসতে পারেন না, বাট তবু আমি মানলাম। এনসিপির সাথে কি করে বসেন? মানে যদি আপনার এনসিপির সাথে বসতে হয়, তাহলে কালকে নাজমুল আশরাফ ভাই একটা পার্টি খুললেন, নাজমুল পার্টি, এই নাজমুল পার্টির সাথে তো আপনি বসতে বাধ্য থাকতে পারেন। সো একটা লিগ্যাল এক্সপ্লেনেশন লাগবে। এখন সেই এনসিপি এসে বলছে, মানে সরকারি পৃষ্ঠপোষকতার সব নাম্বার 1 লিস্টে যে পার্টি, এই যে কোনো কিছুতে তারা যে আত্মপ্রকাশ করলো, সেই আত্মপ্রকাশও পুরো 25টা জেলার ডিসিদের সহযোগিতায় তারা আত্মপ্রকাশ করলো। এই সব কিছুর পর মানে নতুন দলটির প্রতি সরকারের যে আচরণ, ছোট্ট একটু কথা বলছি, মানে তারা আজকে এসে বললেন যে সংস্কার ছাড়া নির্বাচনে তারা যাবেন না। কেন? কারণ সরকারের সব জায়গায় বিএনপি বসে আছে, সো সুষ্ঠু নির্বাচন হবে না। ভাই, সরকারের পৃষ্ঠপোষকতার যে দল, সেই দলও একই কথা বলছে। মানে সুরটা কেমন যেন এমন ভাবে যাচ্ছে, আশঙ্কা হচ্ছে যে নির্বাচন পেছানোর একটা প্রচেষ্টা। এই জায়গাটা পরিষ্কার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।